কোনো এক জঙ্গলের ধারে এক কাঠমিস্ত্রি করাত দিয়ে গাছ কাটছিল এবং দুটি তক্তার মাঝখানে খিল মেরে রেখেছিল। অন্য এক গাছ থেকে একটি বানর তার করাত চালনা ও খিল মারা দেখছিল। বানরের মনে এসব দেখে ইচ্ছা হলো সেও গাছ কাটবে। কাঠমিস্ত্রি খাওয়ার জন্য চলে গেলে বানর এসে গাছটির উপর এমনভাবে বসলো যে তার লেজটি তক্তার ফাঁক দিয়ে নিচে ঝুলে পড়ল। বানর করাতের কাছে ঘেঁষে যেমনি তক্তার খিল ধরে টান দিল, অমনি খিল খুলে গিয়ে দুটি তক্তা পরস্পর মিলে গেল আর বানরের লেজ তক্তার ফাঁকে আটকা পড়ল। তখন যন্ত্রণায় কাতর হয়ে সে চিৎকার করে বলছিল, আমার কাজ ছিল গাছে গাছে ফলমূল খেয়ে বেড়ানো, আমি কেন করাত চালাতে আসলাম। ইতিমধ্যে কাঠমিস্ত্রি এসে উপস্থিত হলো এবং লাঠি দিয়ে পিটিয়ে বানরের বাধ্যমে শেষ করে দিল। শিক্ষা, যার কাজ তার সাজে অন্যের না। খরগোশের প্রতিযোগিতা। কচ্ছপ ও খরগোশ একবার পাহাড়কে সীমানা নির্ধারণ করে দৌড় প্রতিযোগিতা করল। খরগোশ তার দ্রুতগামিতার কারণে রাস্তায় অলসতা করল ও ঘুমিয়ে পড়ল, কিন্তু কচ্ছপ তার মন্থর গতিতে কারণে রাস্তায় বিশ্রাম না নিয়ে অবিরাম চলতে থাকলো। ফলে যথাসময়ে সে গন্তব্যে পৌঁছে গেল। যখন খরগোশ ঘুম থেকে জাগ্রত হলো তখন কচ্ছপকে বিজয়ী অবস্থায় দেখতে পেল। অতঃপর সে লজ্জিত হলো, কিন্তু তার লজ্জা তাকে কোনো ফায়দা দিল না। শিক্ষা, ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই। তীরের একটি গাছে উঁচু ডালে একটি ঘুঘু বসে নদীর পানির দিকে চেয়ে আছে। সে দেখতে পেল একটি পিঁপড়া নদীর স্রোতে ভেসে যাচ্ছে। পিঁপড়ার প্রতি তার দয়া হলো, তাই সে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে পিঁপড়ার সামনে ফেলে দিল। পিঁপড়াটি পাতায় চড়ে প্রাণে বেঁচে গেল। পিঁপড়াটির বাসা ওই গাছের কাছেই। একদিন সে গাছে ঘুঘুটি বসে রয়েছে। এক শিকারী ঘুঘুকে লক্ষ্য করে তার ধনুকে তীর সংযোগ করল। সে তীর ছুটতে যাচ্ছে, এমন সময় ওই পিঁপড়াটি এসে তার পায়ে শক্ত কামড় বসিয়ে দিল। কামড়ের চোটে সে জোরে উহু করে উঠল। পাখিটি শব্দ শুনে উড়ে গেল। তীর লক্ষ্যভ্রষ্ট হলো। শিক্ষা, বিপদের বন্ধুই। এক চাষি ভবিষ্যতের জন্য কিছু ধান জমা করেছিলেন। তার ঘরের পাশে একটি ইঁদুর বাস করত। সে দেয়াল ছিদ্র করে ধান সরাতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই অনেক ধান নিয়ে গেল। যখন আশেপাশে ইঁদুরগুলো দেখলো যে অমুক ইঁদুরের অবস্থা খুব ভালো হয়ে গেছে, তখন তার কাজে সব ইঁদুর জমা হতে লাগলো। দিনরাত তুষমুদ ও নানা রং বেরঙের কথা বলে তার মেজাজ বিগড়ে দিল। ইঁদুরও অহংকারে মাটিতে পা ফেলতো না, গর্বে চারিদিক দাপিয়ে বেড়াতে লাগলো। চাষি ধানের ঘরে ইঁদুরের আনাগোনা ও লাফালাফি দেখতে পেয়ে সমস্ত ধান অন্যত্র সরিয়ে নিল। ওদিকে অল্প দিনেই ইঁদুরের ধান শেষ হয়ে গেল। শিক্ষা, আয় বুঝে ব্যয় করাই মানুষের কর্তব্য। যে আয়ের চেয়ে বেশি ব্যয় করে তার পরিণাম ওই ইঁদুর। ভাল্লুক এবং দুই বন্ধু। দুই সেরা বন্ধু একটি জঙ্গলের মধ্যে দিয়ে একটি নির্জন এবং বিপজ্জনক পথ দিয়ে হাঁটছিল। সূর্য অস্ত যেতে শুরু করলে তারা ভয় পেয়ে গেল, কিন্তু একে অপরকে ধরে থাকলো। হঠাৎ তারা তাদের পথে একটি ভাল্লুক দেখল। ছেলে দুটির একজন নিকটতম গাছের দিকে দৌড়ে গেল এবং এক মুহূর্তের মধ্যে গাছে উঠে পড়ল। অন্য ছেলেটি জানতো না যে কিভাবে গাছে উঠতে হয়, তাই সে মাটিতে শুয়ে পড়ে মারা যাওয়ার ভান করল। ভাল্লুকটি মাটিতে ছেলেটির কাছে এসে তার মাথার চারপাশে শুকলো। ছেলেটি মারা গেছে ভেবে
ভাল্লুক তার পথে চলে গেল। গাছের ছেলেটি গাছ থেকে নেমে বন্ধুকে জিজ্ঞাসা করলো যে ভাল্লুকটি তার কানে চুপি চুপি কি বলল। সেই উত্তর দিল, তোমার খেয়াল রাখে না এমন বন্ধুদের বিশ্বাস করো না। গল্পের নীতি কথা, প্রয়োজনের সময় যে বন্ধু পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। স্বর্ণমুদ্রা এবং ন্যায় বিচার। ঠিক অন্যান্য দিনের মতোই সম্রাট আকবরের সভায় একদিন আকবর বীরবলকে জিজ্ঞাসা করলেন, বন্ধু বীরবল, যদি আমি তোমাকে ন্যায় বিচার এবং স্বর্ণমুদ্রা এই দুটির মধ্যে কোনোটিকে বেছে নিতে বলি, কোনটিকে বেছে নেবে? বেশি সময় না নিয়ে বীরবল উত্তর দিলেন যে আমার প্রিয় প্রভু, নিঃসন্দেহে আমি স্বর্ণমুদ্রাকেই বেছে নেব। বীরবলের এই কথা নিমিষের উত্তরে সকলেই বিস্ময়ে হতভম্ব হতবুদ্ধি হয়ে উঠলেন। এমনকি স্বয়ং আকবর ছিলেন তাদের মধ্যে এবং সকলেই ভেবেছিলেন যে বীরবল হয়তো এইবার একবার হলেও উত্তর দেওয়ার আগে তোতলাবেন ও ইতস্ত বোধ করবেন। উত্তর দিতে আকবর তাকে বললেন, আমি তোমার উপর ভীষণ হতাশ হয়েছি বীরবল। কেন তুমি ন্যায় বিচারের মতো একটা বড় জিনিসকে বাদ দিয়ে সোনার মতো এক সামান্য জিনিসকে বেছে নিলে? তখন বীরবল তার মুখে এক বিদ্রুপের হাসি এনে উত্তর দিলেন যে, হে আমার দয়া পরবশ রাজা, ন্যায় বিচারের তো কোনো অভাব নেই, কারণ আপনার রাজ্যে সর্বত্রই তো ন্যায় বিচার রয়েছে। আর আমি মনে করি না যে জিনিসটি আমার কাছে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে আছে এবং যার ফুরান নেই সেটির প্রয়োজন আছে কিনা তা জিজ্ঞাসা করার আর কোনো প্রয়োজন আছে বলে। কিন্তু হে প্রভু, একদিন না একদিন আমার অর্থের ঘাটতি অবশ্যই হবে, আর তখনের জন্য স্বর্ণমুদ্রাটাই সবচেয়ে ভালো। এই উত্তর শোনার পর আকবর নির্বাক হয়ে গেলেন, কিন্তু তার মুখে এক বৃহৎ হাসি দেখা গেল। বীরবলের এই বুদ্ধিদীপ্ত যৌক্তিক উত্তরে তিনি অত্যন্ত খুশি হয়ে উঠলেন এবং তাকে 100টি স্বর্ণমুদ্রা উপহার দিলেন। নীতি কথা, কথা বলার সময় বুদ্ধি দিয়ে শব্দগুলিকে বেছে নেওয়া উচিত। কার এই আম গাছ? একদিন রাম এবং শ্যাম দুই ভাই মিলে একটি আম গাছের মালিকানা নিয়ে লড়াই করছিল। রাম বলল যে এই আম গাছটি তার এবং শ্যামও সেই একই দাবি করল। এইভাবে চলার পর কোনো স্থায়ী উপায় বার করতে না পেরে তারা ঠিক করল যে তারা বীরবলের কাছে যাবে এর সমাধানের জন্য। তখন বীরবল সেই পরিস্থিতিটি পর্যালোচনা করে তাদের বললেন যে প্রথমে সেই আম গাছ থেকে সবকটি আম পেড়ে ফেলতে, আর পরামর্শ দিলেন যে সেই আমগুলিকে দুই ভাইয়ের মধ্যে ভাগ করে নিতে এবং তারপর গাছটিকে দুটি সমান ভাগে কেটে ফেলতে। বীরবলের এই কথা শুনে রাম ঘাড় নাড়ে, যখন শ্যাম সেই গাছটিকে কাটতে রাজি হয় না, কারণ সে 3 বছর ধরে গাছটির যত্ন নিয়ে এসেছে, সে কথাও ব্যক্ত করে। তখন বীরবল বুঝে গেলেন যে সেই গাছটির আসল মালিক কে। বীরবল তখন বললেন যে এই গাছটির আসল মালিক হলো শ্যাম, কারণ সেই গাছটির কাটার কথা শুনেই সে ভীষণভাবে ভেঙে পড়েছিল। একজন যে 3 বছর ধরে কোনো গাছের যত্ন নিয়ে তাকে বড় করে এসেছে, সে কখনোই সেই গাছটিকে সঙ্গে সঙ্গে কেটে দিতে দেবে না। নীতি কথা, সত্যিকারের মালিকানা আসে নিজের দায়িত্ববোধ থেকে। गाइस आप लोग मुझे सब्सक्राइब नहीं कर रहे हो, मैं क्या करूं? कितना अच्छा कंटेंट है मेरा, फिर भी आप लोग मुझे सब्सक्राइब नहीं कर रहे हो, सो प्लीज सब्सक्राइब कर दो।